পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে ফল কাপড়ের সঙ্গে দেখা করেছেন। তো এই যে ওনারা ফুট করে আমেরিকা যাচ্ছেন, ফুট করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন, কেন যাচ্ছেন? এই আমেরিকান নাগরিক, তারা ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি আমেরিকার সঙ্গে, ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের জেনারেল আসিম মনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে। আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম। এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন, পাকিস্তানের হাতে সবাই তুলে দেন। তারেক রহমান সাহেবকে কে বাঁচাবে? তারেক রহমান সাহেবকে আমেরিকা বাঁচাবে? আমি ইরানের রেজা শাহ পাহলভির এই কথাটা আবার মনে করাই তারেক রহমান সাহেবকে, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোন শত্রুর প্রয়োজন নাই। তো ওনাকেও এটাই মনে রাখতে হবে যে আমেরিকা ওদের ব্যবহার করা, ওনাকে ব্যবহার করছে, ব্যবহারের শেষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, খাজা ওয়াসিফের ভাষায়, ওনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিজের সম্পাদক, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। মিস্টার সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিশ্চয়ই আমরা এই পর্বে খুবই স্পর্শকাতর কিছু বিষয়ে কথা বলতে চাই, আপনার অভিমত জানতে চাই। প্রথমেই প্রশ্ন, নানান ধরনের চুক্তির কথা শোনা যাচ্ছে, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তো নানান ধরনের কথাবার্তা হচ্ছে। তার মধ্য দিয়ে আমরা দেখলাম যে আলাদাভাবে বোয়িং কেনার চুক্তি হলো, জ্বালানি বিষয়ে এমওই হলো, যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের ডক্টর খলিলুর রহমান তিনি স্বাক্ষর করে এলেন। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই সামরিক চুক্তি হবে, যেগুলো জিসোমিয়া কিংবা আকসার মতন চুক্তির কথা বলা হচ্ছে, গুঞ্জন ছড়াচ্ছে। পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বা সে দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির বাংলাদেশে 3 দিনের সফরে আসতে পারেন, যে বিষয়ে আপনি নিজেও টুইট করেছিলেন। তারা যদি আসে, আমরা জানি না, এই বিষয়ে কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি, যদি আসে সেক্ষেত্রেও সামরিক ক্ষেত্রে নানান ধরনের চুক্তি হওয়ার কথা রয়েছে, গুঞ্জন অন্তত চলছে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম, বাংলাদেশ, ভারতের বিভিন্ন গণমাধ্যমে পরবর্তীতে এই বিষয়গুলো আসছে। সব মিলিয়ে আমরা কি সব চুক্তির কোনো ফাঁদে পড়তে যাচ্ছি, নাকি দেশের স্বার্থে হতে যাচ্ছে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজকের বাংলাদেশে যারা সরকারি দল যে ক্ষমতায়, সেই সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকান পাসপোর্টধারী, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ পাসপোর্টধারী। বাংলাদেশে কিন্তু একজনও না। এবং আপনি দেখেন যে এরা, আমরা যদি গ্রামের বাড়িতেও যাই, মানুষ 4 জনকে বলি যে যাব, কিন্তু কখন যে কে আমেরিকাতে ছুটে যাচ্ছে। 2 দিন আগে দেখলাম যে খলিলুর রহমান আমেরিকায় গিয়ে একটা চুক্তি করে ফেললো। আজকে সকালে দেখলাম সামা ওবায়দ, উনিও আমেরিকাতে ফল কাপড়ের সঙ্গে দেখা করেছেন। তো এই যে ওনারা ফুট করে আমেরিকা যাচ্ছেন, ফুট করে আমেরিকা যাচ্ছেন, সুযোগ পেলেই যাচ্ছেন, কেন যাচ্ছেন? ওনারা সম্মিলিত ভাবে, ওনারা তো বাংলাদেশের নাগরিক না। যে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সে যদি বলে যে আমি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়েছি, আমি জানতে চাইবো শামা ওবায়দের আমেরিকাতে সম্পত্তি আছে, সেগুলো কি ছেড়ে দিয়েছেন? সেগুলো কি নাই আপনার? অবশ্যই আছে। আপনার সন্তানরা কি আমেরিকান পাসপোর্টধারী না? অবশ্যই আমেরিকান পাসপোর্টধারী। এই আমেরিকান নাগরিক, তারা ব্রিটিশ নাগরিক, তারা মিলে আমাদের দেশটাকে লুট করতেছে, বাংলাদেশকে ধ্বংস করতেছে। আপনি যেটা বললেন সামরিক চুক্তি আমেরিকার সঙ্গে, ভয়ঙ্কর সামরিক চুক্তি। এইখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আসবে, এখানে যুদ্ধ বিমান আসবে, এখানে আমেরিকার সামরিক বাহিনী আসবে। আমরা আর একটা ঘাঁটি হব আমেরিকান। তারপরে আমাদের উপর চতুর্দিক থেকে চীন, ভারত সহ সমস্ত দেশগুলো, ইরান নজর রাখবে খারাপ দৃষ্টিতে। তৃতীয়, পাকিস্তানের
জেনারেল আসিম মনির বা শেহবাজ শরীফ বাংলাদেশে আসবে, আসতেছে তো, আমি তো টুইট করেছি প্রথম, এবং পাকিস্তানের শীর্ষ দৈনিক অবজারভার আরো বিস্তারিত লিখেছে। তো এটা তো লোকচুরি কিছু নাই। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করতেছেন, পাকিস্তানের হাতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মানে আমাদের যে এই সামরিক সমরাস্ত্র ক্ষুদ্রাস্ত্র কারখানা। সামরিক সমরাস্ত্র কারখানা তুলে দিচ্ছেন, পাকিস্তানের হাতে সবাই তুলে দেন। তো আপনারা তাকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে, আমেরিকা এবং পাকিস্তান যারা দুজনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের হাতে তুলে দিতে। আর দুর্বৃত্ত ইউনুসের কিছু লোক একদম প্রকাশ্যে ওকালতি করছে মিডিয়ায় গিয়ে, আমি তাদের নাম বলতে আমার ঘৃণা লাগে, বলছে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি এটা তো খুব ভালো, দুদিন পরে বলবে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি অনেক ভালো। আমরা আসলে গোলাম হয়ে গেছি, আমরা পুরা জাতি 18 কোটি মানুষ জিম্মি হয়ে গেছি। এই 18 কোটি মানুষ, সেখানে আওয়ামী লীগ বিএনপি নাই, এখন আর কোন আওয়ামী লীগ বিএনপি না, বাংলাদেশি। আপনার যদি দেশের প্রতি মিনিমাম দেশপ্রেম থাকে, মমতা থাকে, তাহলে 18 কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসতে হবে, পিটাতে হবে, এদেরকে পিটানো শুরু করতে হবে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশের সামনে বহুত খারাপই আছে, কপালে অনেক দুর্ভোগ আছে। আপনি বলছেন যে সামরিক ঘাঁটি স্থাপন করবে যুক্তরাষ্ট্র, বা আরো অন্যান্য ধরনের চুক্তি হতে পারে, আমাদের সামরিক সমরাস্ত্র কারখানাও উন্নত করবে প্রযুক্তিগত ভাবে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাকিস্তান অবজারভারে এসেছে। কোনোটাই আমরা নিশ্চিত নয়, তবে এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরে শোনা যাচ্ছে, সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র চায়, যুক্তরাষ্ট্র দিয়ে দেওয়া হবে। আসলে কি এখন সেই মুহূর্তটি এসেছে, নাকি এখনো সেইগুলো গুঞ্জন আকারেই থাকবে সামরিক ঘাঁটি করতে দেওয়া না দেওয়ার বিষয়ে? দেখুন, এই যে গণমাধ্যমগুলো আমেরিকার সঙ্গে যে জিএসও, এমআইএ বা আকসা চুক্তির নিউজটা আসছে, সেই গণমাধ্যমের সাইটগুলো কিন্তু বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হচ্ছে। আপনারা কি লুকাতে চান? মানে অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে? এই যে চুক্তির বিষয়গুলো যেই ওয়েবসাইটে প্রথম আসছে, দেখেন কোন প্রমিনেন্ট ওয়েবসাইটে, সেটা বাংলাদেশে কিন্তু ব্লক। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি হবে, আসিম মুনির আসবে, শেহবাজ শরীফ আসবে, আমি তো বলেছি, প্রকাশ্যে টুইট করেছি। পাকিস্তানের অবজারভার পত্রিকা বলেছে, বাংলাদেশের মানব জমিন বলেছে, ইনকিলাব বলেছে, আরো অনেক পত্রিকা বলেছে। আমরা তো মিথ্যা কথা বলছি? পত্রিকা রেফারেন্সে বলেছে, আমরা ডেইলি যদি অবজারভার বা আনন্দবাজারের রেফারেন্সে। রেফারেন্স জারি হোক, যদি তথ্যটি মিথ্যা হয়, এটা যদি গুজব হয়, বাংলাদেশ বলে দিক যে এটা মিথ্যা। আপনি বলবেন যে পাকিস্তান হাইকমিশন তো বলেছে মিথ্যা, না না, পাকিস্তান হাইকমিশন তো বিবৃতি দেয় নাই। বাংলাদেশের কোন একটি বার্তা সংস্থা যারা পাকিস্তান হাইকমিশনের কি দারোয়ানের সঙ্গে কথা বলছে না পিয়নের সঙ্গে কথা বলছে, ওটারও কোনো সূত্র নাই। একজন পাকিস্তান হাইকমিশনের বলেছে যে কি, যে এটা মিথ্যা। পাকিস্তান হাইকমিশনের একজন বলেছে মিথ্যা। এটা তো সাংবাদিকতার কোনো, এটা কোনো নীতি হতে পারে না, এটা কোনো মাপকাঠি বাংলা সাংবাদিকতা এটাকে বলে না। একজন বলেছে, একজনটা কে? তারপরে আপনি তাহলে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন নাই কেন যে এরকম কেউ আসতেছে কিনা? আমাদের আর্মি আইএসপিআর কে জিজ্ঞেস করেন নাকি? আমি তো বলতেছি আসিম মনির, শেহবাজ শরীফ বাংলাদেশে আসতেছে। কারণ কি, আসিম মনির শেহবাজ শরীফ তো ডোনাল্ড ট্রাম্পের লোক। ডোনাল্ড ট্রাম্প তো প্রকাশ্যে টুইট করে আসিম মনিরকে, শেহবাজ শরীফকে ভাই সম্বোধন করে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন আমেরিকান কোন প্রেসিডেন্ট অন্য কোন দেশের সরকার প্রধানকে বা সেনা প্রধানকে ভাই সম্বোধন করে, ব্রাদার্স? তো ডোনাল্ড ট্রাম্প একটা না, বাজে লোক, দুষ্ট লোক। নরেন্দ্র মোদী করেছেন, নরেন্দ্র মোদী ট্রাম্পের ক্ষেত্রে বলেছেন, বন্ধু বলে, ভাই বলে সম্বোধন করেছেন। নরেন্দ্র মোদী বলেছে ট্রাম্পকে ব্রাদার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্রেন্ড বলেছে, ফ্রেন্ড, নট ব্রাদার। হুম, আর হুম। সে বলতেছে মাই ব্রাদার, এবং মাই ব্রাদার বারবার বলতেছে। আসিম মুনিরকে বলতেছে মাই ফেভারিট জেনারেল। কেন বলতেছে? কারণ তারা আমরা শুনছি পাকিস্তানকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনা প্রধানরা তো আসতেই পারেন সফরে, কিন্তু সেটা নিয়ে লুকোচুরি কেন হবে, যদি লুকোচুরি হয়ে থাকে? আমি তো আমি তো এই কথাই বলতেছি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান বাংলাদেশে আসুক বা ইরানের আসুক, যে কোনো দেশে আসুক, যখন সেটাকে আপনি লুকাবেন, তখন তো আমরা সাংবাদিক হিসেবে এটা সন্দেহ করব। যেমন বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আপনি যে চুক্তি করতে যাচ্ছেন, যে চুক্তির সংবাদগুলো যে গণমাধ্যমে আসছে বা ওয়েবসাইটে আসছে, সেটাকে আপনি ব্লক করে দিতেন। কেন ব্লক করছেন?
বা এটা যদি মিথ্যা হয়ে থাকে, বাংলাদেশ সরকার কি এটা বিবৃতি দিচ্ছে যেটা মিথ্যা? বা আমাদের যে আর্মির সশস্ত্র বাহিনীর আইএসপিআর আছে, জনসংযোগ বিভাগ, ওরা কি বলতেছে এটা মিথ্যা? বলতেছে না তো। কারণ সত্যি, সত্যি তো সত্যি। আর আপনার কি, আপনি তো একজন অত্যন্ত আহ, জ্ঞানী মানুষ, সাংবাদিক হিসাবে আপনি অনেক তথ্য রাখেন। আপনার তাই মনে নয়। হয় না, আপনার কি মনে হয় যে পাকিস্তান অবজারভারের মতন একটা এই আপনার বহু যুগের পুরনো পত্রিকা, সেটা তো এই বাংলাদেশ অবজারভার যেটা আমাদের ছিল, সেটাই তো আসলে ওই পাকিস্তান অবজারভারই ছিল তখন, পরবর্তীতে যেটা এখন এই ডেইলি অবজারভার হয়েছে। তো এই পাকিস্তান অবজারভারের মতো একটা অত্যন্ত প্রাচীন পত্রিকা, আপনার তো মনে হয় যে তারা না জেনে একটা গুজব চেপে, এবং আপনি যে ওই রিপোর্টটা পড়েন পাকিস্তান অবজারভার, ওটা আরো ডিটেলস করেছে, ওরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। তাহলে পাকিস্তানের দিক থেকে তো ওরা শিওর যে আসবে। বাংলাদেশের দিক থেকে এটা নীরবতা বা লুকোচুরি। আমি যেটা বললাম যে একদিকে এইটা লুকোচুরি, অন্যদিকে বারবার এই বিদেশি নাগরিক গুলা, খলিলুর রহমান, শামা ওবায়দ, এরা বারবার দৌড়ে যাচ্ছে বিভিন্ন দেশে, আমেরিকাতে, সরি বিভিন্ন দেশে না, ওদের পিতৃ দেশে আমেরিকা, ওইখানে পিতৃভূমি, ওদের বাপের দেশ হলো আমেরিকা, ওইখানে যাচ্ছে। আর একটা রাখছেন হুমায়ুন কবির, উপদেষ্টা। আচ্ছা, তা উপদেষ্টা, সে আপনি জানেন কয়দিন আগে বলছে যে ভারত যদি কাঁটাতারের বেড়া দেয় আমরা এটা ভয় পাই না। তুমি ভয় পাবে কেন? তুমি ভয় পাবে কেন? আমি আরেকদিন বলেছি আপনার অনুষ্ঠানে, তাই না, যে দেখ না ভারত কাঁটাতারের বেড়া। তো এই যে সমস্ত লোক নিয়ে আসছেন, একজন লোক বাংলাদেশের নাগরিক নেই। হুমায়ুন কবির থেকে খলিলুর রহমান, তাদের আমার দেশের প্রতি তো কোনো কমিটমেন্ট নাই। তারা আসছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ইউনুসের মতো। তাদের সমস্ত মিশন সাকসেসফুল হইলে, কমপ্লিট হলে, ওরা আবার স্ব দেশে ফিরে যাবে। খলিলুর রহমান, শামা ওবায়দ, হুমায়ুন কবির, আমি আপনি আমরা যারা বাংলাদেশে। শামা ওবায়দ তো এদেশেই রাজনীতি করেন, এই তো বিএনপি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক। না না, ওই রাজনীতি, উনি রাজনীতি করেন না, উনি এটা রাজনীতির নামে একটা ব্যবসা করেন। উনি বিদেশি নাগরিক, উনি তো বিদেশি নাগরিক হিসেবে এই দেশে রাজনীতি করার অধিকারই রাখেন না। উনি আমেরিকায় শামা গিয়ে ওবায়দ রাজনীতি কি করবেন। শামা ওবায়দ কি আমেরিকান মার্কিন পাসপোর্টধারী, আমেরিকান পাসপোর্টধারী। সিংহভাগ? আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমেরিকান আচ্ছা, নাগরিক। ওনার সন্তানরা আমেরিকান নাগরিক, ওনার স্বামী আমেরিকান নাগরিক ছিল, সেই সূত্রে উনি আমেরিকান নাগরিক হয়েছেন, ওনার সন্তানরা সবাই আমেরিকান নাগরিক। তো একজন আমেরিকান নাগরিক আমার দেশে কেন আসবে রাজনীতি করতে? আমার দেশে কি রাজনীতি করার মতো লোকজন নাই? তো ওরা তো যা যা মিশন নিয়ে আসছে সেটা কমপ্লিট করে চলে যাবে তাদের দেশে। বা আসবো তো আমরা, ভুক্তভোগী হবো আমরা যারা বাংলাদেশেই থাকবো, আমাদের অন্য ঠিক। কোনো দেশে যাওয়ার ইচ্ছা নাই। আপনি বলেন যে এই যে কয়েকদিন আগে খলিলুর রহমান গেল এনার্জি ডিল করার জন্য, এনার্জি চুক্তি মানে জ্বালানি চুক্তি, সেখানে আমাদের জ্বালানি মন্ত্রী কি ছিল? ছিল না তো। না আমরা কি জাতি কি জানে, বা এটা কি সংসদে আলোচনা হয়েছে যে একটা জ্বালানি চুক্তি হবে? এখন তো সংসদ আছে, এখন তো চুক্তি নেই, ওদের সমঝোতা স্মারক হয়েছে, এমওই হয়েছে। আপনি এমওইউ করতে পারবেন না। তো সমঝোতা যারা ফরেন মিনিস্টার কেন করবে? এমওইউ তো করবে এমআইটি মিনিস্টার, তাই না? উনি কেন? ওনার তো ওইটা, ওটা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে না। ফরেন মিনিস্টার, উনি তো প্রাইম মিনিস্টার না। তাহলে ধরে নিবো যে খলিলুর রহমান প্রধানমন্ত্রী, উনি সবকিছু সাইন করতে পারবে। তারেক রহমান সাহেব ইচ্ছা করে সবকিছু করতে পারবে, উনি প্রধানমন্ত্রী। জ্বালানি চুক্তি করে খলিলুর রহমান, তারপরে সেই চুক্তি করার পর একটা ছবি ছাপা হয়, সেখানে একদল লোকজন, এর মধ্যে একটা মাকাল ফলো আছে, ওই যে ওয়াশিংটনে যেটা আছে ওইটা। তারপরে ওই ছবিটা ছাপেন, জাতি জানে যে আপনারা চুক্তি করে ফেলেছেন। সমঝোতা চুক্তি, সমঝোতা স্মারক, এমওইউ। আপনি আমেরিকার সঙ্গে একটা কাগজ সাইন করে এসে এরপরে কি বলতে পারবেন যে না এটা মানি না, সম্ভব? পারবেন না তো। তো এই চুক্তিটা কেন করলো? এখন দেখলাম শামা ওবায়দ গেছেন কার কাছে? পল কাপুরের কাছে। কেন? সম্পর্ককে আরো গভীর করার জন্য। ভাই এমনি তো আমেরিকার সম্পর্কের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে যাচ্ছি। বিমান কিনতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, আরো গভীর করতে চান। তার মানে কি উনি এখন গেছে সামা হবে ওই যে আকসা চুক্তি ইত্যাদি চুক্তি হবে এই বিষয়ে? তো আপনারা কত বড় ভয়ঙ্কর নির্লজ্জ, আপনারা কত বড় দেশদ্রোহী যে আপনারা প্রকাশ্যে অন্য একটা দেশে যাচ্ছেন, ছুটে পল কাপুরের কাছে আপনি যাচ্ছেন আমেরিকার সঙ্গে গভীর করার জন্য। কি জিনিস? এই স্বার্থটা আমেরিকার। পল কাপুর বাংলাদেশে আসবে, ওর স্বার্থ। স্বার্থটা তো ওর, আমার তো স্বার্থ না। আমি কি আমেরিকাতে একটা ঘাঁটি বানানোর পারমিশন পাচ্ছি যে আমি আমেরিকাতে গেছি?
কথা বলতে আমেরিকা একটা ঘাঁটি বানাবো। আর এই যে সামাওবাদ, এই খলিল, এইগুলাকে আমি বলবো যে আপনারা যে আমেরিকার কাছে সবই ঢেলে দিলেন, তা আমার দেশের মানুষের জন্য তো আমেরিকা এখনো ইমিগ্রেট ভিসা নিষেধাজ্ঞা উঠায়নি। বাংলাদেশের মানুষ তো এখনো টুরিস্ট ভিসা চাইলে আমেরিকাতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকে জমা দিতে হয়। তো গোলামি যখন হয়েছেন আমেরিকার, আপনাকে তো আমেরিকা গোলাম হিসেবে গ্রহণ করে নাই। আপনি তো দাস, কৃতদাস, কৃতদাস না দাস, দাস শর্তহীন দাস হয়ে আছেন। যে আপনি মনে করতেছেন আমেরিকা আমাদের বন্ধু মিত্র, বলতেছেন আমেরিকাকে সব দিয়ে দিব, আমেরিকা আপনাকে ভিসাই দেয় না। আপনাকে ভিসাই দিচ্ছেন আর কি দিবে বলেন? ওরা লুট করতে আসছে এখানে, লুটতরাজ করবে। আমেরিকা তো পাকিস্তানও লুটতরাজ করে, কিন্তু অন্তত পক্ষে বিভিন্ন দেশে যা করে, তো পাকিস্তানে লুটতরাজ করে, ঠিক আছে করুক। শাহবাজ শরীফকে নিয়ে তো ওয়াশিংটনে খাওয়ায়, দাওয়াত খাওয়ায়, মানুষ তো দেখে। আসিম মনিরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় হোয়াইট হাউসে। আমার তারেক রহমান সাহেবকে ডাকে না কেন? আমার ওয়াকরুজ্জামান সাহেবকে ডাকে না কেন? নাকি আমরা পাকিস্তান থেকেও অর্থনৈতিক ভাবে গরিব? আমরা তো পাকিস্তান থেকে অর্থনৈতিক ভাবে গরিব না। পাকিস্তান তো আমাদের চাইতে অনেক বেশি গরিব দেশ। তো সেই দেশের দুইটারে ডেকে তো নিয়ে যান হোয়াইট হাউসে। আর আমাদের তারেক রহমান, আমাদের ওয়াকরুজ্জামান দেখলাম না তো হোয়াইট হাউসের দরজাও নিয়ে ডেকে একদিন হাত মিলাইলেন। মানে মনে করতেছে যে পাকিস্তানি গুলো গরিব, কিন্তু ওইগুলার একটু মানে আত্মসম্মান বোধ আছে, এই জন্য ডাকে। আর আমাদেরকে বোঝে যে এইগুলো গরিব, গরিব তো গরিব, এছাড়া এগুলো হলো চন্ডাল শ্রেণী। চন্ডাল শ্রেণীকে ডাকার কোনো দরকার নাই, ওইগুলোকে হুকুম করবো ওয়াশিংটনে বসে। ওইখানে আমার দেশের নাগরিকরা আছে, ওরা তাড়াতাড়ি করে এটা এক্সিকিউট করবে। পাকিস্তানে একজন, পাকিস্তানে মন্ত্রী পরিষদে যে যদি এমন অবাক করা ঘটনা যে সবাই বিদেশি নাগরিক ঘটছে নাকি? আমরা ভাই একটা নির্লজ্জ, একদম নির্লজ্জ, লোভী, লুটেরা, পাটপার এবং বিদেশি নাগরিকদের পাল্লায় পড়ে গেছি। এবং তারা যা ইচ্ছা তা করছে, প্রকাশ্যে করতেছে, ব্যয়পরোয়া ভাবে করতেছে। আর বিএনপি ভাবতেছে 5 বছরের ম্যান্ডেট পেয়ে গেছি, যা ইচ্ছা তা করবো। আসলে ব্যাপারটা এরকম না। তারেক রহমান সাহেব যদি ভাবেন 5 বছর ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনাও তো ভাবছিল 5ই জানুয়ারি। এত সহজ না। আপনারা লুট আপনি করছেন বলছেন দেশ। আপনি কি বলছেন যে তারেক রহমান সাহেব 5 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না? বিএনপি 5 বছর তারেক ক্ষমতায় রহমান থাকতে সাহেব, পারবেন না? শেখ হাসিনা 5 বছর ক্ষমতায় তো থাকতে পারেন নাই। পাঁচই না, জানুয়ারি শেখ হাসিনা তো নির্বাচনের পর 15.5 বছর থেকেছেন। শেখ হাসিনা তো সাড়ে সাড়ে পনেরো পনেরো বছর থেকেছেন। 15.5 বছর থেকে কিন্তু আমি বলছি, আমি 5ই জানুয়ারির পরের কথাটা বলছি। যে নির্বাচনে জিতলেই ক্ষমতায় থাকবেন, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা 2024-এ নির্বাচনটা যে করেছিলেন, সেটা বিএনপি বিহীন নির্বাচন, এটা আপনাকে মনে রাখতে হবে। আর তারেক রহমান সাহেব 2026-এ যে নির্বাচনটা করেছেন, এটা আওয়ামী লীগ বিহীন নির্বাচন। আর তারেক রহমান সাহেব যদি ভালো কাজ করতেন, আমরা যদি প্রশংসার কাজ দেখতাম, হামের শিশু মরে যাচ্ছে, ওনার তো কোনো টেনশন নাই। কারণ কি, ওটা ইউনূসের দোষে মরেছে। বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে বিদেশিদের হাতে, ওনার কোনো টেনশন নাই। আজকেই দেখলাম পত্রিকায় পরিবহন খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ হচ্ছে এডিবিতে। মানে পরিবহন খাতে কেন হবে? ওখানে লুটপাট করার সুযোগটা অনেক বেশি। এবং পরিবহন খাতে কি হয় সেটা আওয়ামী লীগ জমানায় আমরা দেখেছি। তারেক রহমান সাহেবকে আমি বলতেছি তো, যে উনি ভাবছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝি মানসিক প্রতিবন্ধী, সাময়িক শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে। ব্যাপারটা এমন না। 18 কোটি মানুষ যখন তখন জেগে উঠতে পারে। মাত্র 7-8 লাখ লোক ঢাকায় আসছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন নাই। ওনাকে সেনাবাহিনী আরেকটা দেশে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। তো আপনারা তো অলরেডি 6-7 কোটি লোক একটি দলের, তাদেরকে ধরে রাখতে নিহত, মৃত। তো ওই 6-7 কোটি লোকে যদি নাইমা আসে রাস্তায়, আপনারা কোথায় যাবেন? বঙ্গোপসাগরে যাবেন? আর বাংলাদেশের মানুষ যে বিএনপি করে, বিএনপির লোকেরাও তো দেশপ্রেমিক। বিএনপির লোকরা যারা তারেক রহমান সাহেবের লোক, তারাও কখনো অ্যালাউ করবে না যে বাংলাদেশ বিক্রি হয়ে যাক, বাংলাদেশ আমেরিকার ঘাঁটি হোক, বাংলাদেশ পাকিস্তানের ঘাঁটি হোক। বিএনপির ভিতরে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা আছেন। বিএনপির সবাই দেশপ্রেমিক। বিএনপি, আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক। কয়েকজন নেতা, তাদের মধ্যে ঝামেলা আছে, সাধারণ মানুষের মধ্যে কোনো ঝামেলা নাই। বিএনপির দেশপ্রেমিক লোকজন, আওয়ামী লীগের দেশপ্রেমিক লোকজন এবং বাম এবং অন্যান্য দেশপ্রেমিক দলের দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হয়ে গেলে, জামাতও কোথায় যাবে আমি জানি না। আর জামাতের যে এই খচ্চরের ডিম যেটা হচ্ছে এনসিপি, ওটাও কোথায় যাবে আমি জানি না। তারেক রহমান সাহেব আগের বার যেভাবে
বাধ্য হয়ে চলে গিয়েছিলেন বিদেশ থেকে, এইবার তাকে পালানোর সুযোগ দেওয়া হবে না, মানুষ দিবে না। আমি বলতেছি তারেক রহমান সাহেবকে সাবধান হয়ে যান, দেশের বিরুদ্ধে আর কিছু করবেন না। মানুষের ঘরে ঘরে শিশু মরছে হামে, আপনি নিষ্ক্রিয়, আপনি হাসতেছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, কারণ ওটা তো আপনার সন্তান না। কিন্তু আপনি এখানে প্রথমত রাজনৈতিক ভাবে পাপ করছেন, অপরাধ করছেন একজন প্রধানমন্ত্রী হিসাবে। এবং যদি আপনি স্রষ্টায় বিশ্বাসী হন, আল্লাহ বিশ্বাসী হন, তাহলে মনে রাখেন যে আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে যে চুক্তির কথা বলা হচ্ছে, যে আশঙ্কার কথা বলা হচ্ছে, যে গোলামী চুক্তি, আমি নিজেও মনে করি যে মার্কিন যে চুক্তিটি হয়েছে সেই গোলামী চুক্তি। একদিকে যুক্তরাষ্ট্রকে হাতে রাখা, আরেকদিকে চীনকে হাতে রাখা, চীন তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে, পাকিস্তানের সাথে যদি সম্পর্ক আমাদের দহরম মহরম হয়ে থাকে, আবার শুনছি যে তুরস্কের সাথেও নাকি এদেশের কোনো কোনো কর্তা ব্যক্তির নানান ধরনের মানে সখ্যতা আছে। এতগুলো শক্তি যদি কাউকে রক্ষা করতে চায়, সেখানে পালাতে হবে কেন? এতগুলো শক্তি উনাকে রক্ষা করবে না। এতগুলো শক্তি বাংলাদেশে আসতেছে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। আপনি যেটা বললেন তুরস্ক, তুরস্ক বাংলাদেশে আসতেছে বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র বানানোর জন্য, রেজেপ তাইয়েব এরদোয়ান যেটা চায়। আপনি বলতেছেন চীন, চীন বাংলাদেশে আসতেছে ভারতকে আটকানোর জন্য, আমেরিকাকে আটকানোর জন্য। তা আপনি বলছেন চীন বাংলাদেশে আসতে চায়। আমি তো বললাম যে তারেক রহমান সাহেব যে চীন যাবেন, আবার বলছি, আপনার আগের অনুষ্ঠানে বলেছি, উনি একদম খালি হাতে চীন থেকে ফিরবেন। চীন কোন অবস্থাতেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে 5 পয়সা বিনিয়োগ দিবে না। আমরা আসলে ভাই নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা জিও স্ট্র্যাটেজিক একটা চেস বোর্ডে পরিণত হয়েছে, দাবার বোর্ড। এখানে আমাদের শুধুই হারানোর আছে, আমরা কিছুই পাবো না। তিস্তার পানি চুক্তি তো হবেই না, ভারত তিস্তার 1 ফোঁটা পানিও দিবে না। দিবে কেন? আপনি যে ভারতের সঙ্গে শত্রুতা করতেছেন। পাকিস্তান একটি গরিব দেশ, তার খাওয়ার টাকা নেই, পাকিস্তান আপনাকে কি দিবে? কিছু দিবে না। তারেক রহমান সাহেবকে কে বাঁচাবে? তারেক রহমান সাহেবকে আমেরিকা বাঁচাবে? আমি ইরানের রেজা শাহ পাহলভির এই কথাটা আবার মনে করাই তারেক রহমান সাহেবকে, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোন শত্রুর প্রয়োজন নাই। তো ওনাকেও এটাই মনে রাখতে হবে যে আমেরিকা ওদের ব্যবহার করা, ওনাকে ব্যবহার করছে, ব্যবহারের শেষে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, খাজা ওয়াসিফের ভাষায়, ওনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। আহ আমার শেষ একটি বিষয় জিজ্ঞাসা আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে যে যে চুক্তিগুলোর হতে পারে, গুঞ্জন শোনা যাচ্ছে যে জিসোমিয়া কিংবা আকসা, সামরিক আহ প্রতিরক্ষা বিষয়ক নানান ধরনের সমরাস্ত্র দেওয়া, কিংবা সামরিক সদস্যদের একে অন্যের সঙ্গে এক্সচেঞ্জ করা, মানে নানান ধরনের বিষয়ে, এবং পাকিস্তানও নাকি প্রতিরক্ষা বিষয়ে নানান ধরনের সহযোগিতা করবে, সে বিষয়ে চুক্তি হবে, যেগুলো গুঞ্জন আকারে শোনা যাচ্ছে, কোনো কোনোটি গুজব কিনা আমি জানি না। যদি এগুলো হয়ে থাকে, আপনি বলছেন যে এই দেশের উপর সবার নজর থাকবে, সেটি রাশিয়া থেকে শুরু করে ভারতের কথা সম্ভবত বলছিলেন, ইরানের কথা বলছিলেন, কেন সবার নজর থাকবে? আমি ছোট করে একটু জানতে চাই, এটি মানে আপনার মন্তব্য নিয়ে শেষ করবো। কারণ হলো আমেরিকা তো এখন বিশ্বের দেশটিতে একটা আগ্রাসী দেশ, বিশেষ করে ইরান যুদ্ধের পরে। এখন আমরা আমেরিকার মতো একটি আগ্রাসী দেশ যাকে কেউ পছন্দ করে না, চীন রাশিয়া কেউই না, এমনকি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইত্যাদি, ওরা এখন আর আমেরিকাকে পছন্দ করে না। কাজে এমন একটা দেশকে তার খেলার ক্ষেত্র বানিয়ে দিচ্ছে আমার দেশটাকে কোনো কারণ ছাড়াই, যেখানে আমাদের পাওয়ার কিছুই নাই, হারানোর অনেক কিছু আছে। বাংলাদেশ মহা বিপদে আছে। শেষ কথা এটাই, বাংলাদেশ মহা বিপদে আছে। আমরা 18 কোটি মানুষ বিপদে আছি। আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদে আছে। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন শরীফ চৌধুরী আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আমাদের চাওয়া শুধু একটি, বাংলাদেশটা যেন নিরাপদে থাকে। আল্লাহ হাফেজ।